হ্যালো স্টুডেন্টস, আমরা আজকে ভেক্টরের স্ট্রেট লাইন ইন 3 ডাইমেনশনাল স্পেস এর নেক্সট পার্ট আলোচনা করব। আমরা আগের পার্টে আলোচনা করেছিলাম 4B অনুশীলনীর যেটা থিওরি ছিল, তো আজকে আমরা এর 4C অনুশীলনীর থিওরি আলোচনা করব। স্ট্রেট লাইনের অনেকগুলো পার্ট আছে, তার দুটো পার্ট আমরা আলোচনা করেছি, আজকে নেক্সট পার্ট আলোচনা করব। আমি দুটো কোশ্চেন এক্সাম্পল হিসাবে নিয়েছি। অবশ্যই এই দুটো এক্সাম্পল আমরা বই থেকে নিয়েছি, বইয়ের অনুশীলনীতে যেটা আছে সেই অনুশীলনী থেকে দুটো অঙ্ক নেওয়া হয়েছে। আমরা যে থিওরিটা এখন আলোচনা করব সেটা অঙ্কের মাধ্যমে আলোচনাটা করব। অঙ্কটা সলভ করতে গেলে আমরা বুঝতে পারবো যে কি বলা হচ্ছে। তো এখানে দেখো, প্রথম যেটা বলা হয়েছে যে দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া আছে, এটা কার্টেসিয়ান ফর্মে দেওয়া আছে আর এটা দেওয়া আছে আমাদের ভেক্টর ফর্মে। ভেক্টর ফর্মে দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া আছে আর কার্টেসিয়ান ফর্মে 3 ডাইমেনশনালে দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া আছে। তো একটা জিনিস দেখো, আমরা 2Dতে যেটা শিখেছিলাম, কি শিখেছিলাম 2Dতে, যে দুটো স্ট্রেট লাইন আইদার প্যারালাল হবে। 2Dতে যেটা শিখেছিলাম, দুটো লাইন হয় প্যারালাল মানে সমান্তরাল হবে। যদি সমান্তরাল হয় তারা কোনো সময় পরস্পরকে ছেদ করবে না, আর যদি এরা সমান্তরাল না হয়, কেউ একজন যদি একটু বেঁকে থাকে, যদি এরা সমান্তরাল না হয়, তাহলে এদেরকে উভয় দিকে বাড়ালে যে কোনো জায়গায় কিন্তু ওরা একটা পরস্পরকে ছেদ অবশ্যই করবে। তাহলে যদি দুটো লাইন পরস্পরকে ছেদ কোথাও করে তবে তারা প্যারালাল নয়, আর প্যারালাল হলে কোথাও ছেদ করবে না। তাহলে সমান্তরাল না হওয়া মানেই, দুটো লাইন সমান্তরাল না হওয়া মানেই কিন্তু তারা যেখানে হোক ছেদ করবে। কিন্তু 3Dতে হচ্ছে অন্যরকম সিস্টেম। 3D কি দেখো, এই স্পেসটা হচ্ছে পুরো 3D স্পেস। এখানে যদি দুটো লাইন, এইরকম একটা লাইন ধরে রাখি আর এইরকম একটা লাইন ধরে রাখি, দেখো দুটো কিন্তু প্যারালাল, দুটো অবশ্যই সমান্তরাল, কিন্তু দুটো প্যারালাল নয়। এইরকম বাঁকিয়ে দিলাম, দুটো প্যারালাল নয়, কিন্তু এই দুটো লাইন একই সমতলে আছে। দেখো আমি যদি লাইন দুটোকে এরকম বাঁকিয়ে দিই, একটা লাইন এরকম আর একটা লাইন এরকম, দেখো এরা কিন্তু প্যারালাল নেই, এটা এরকম বেঁকে আছে, এটা এদিকে বেঁকে আছে, দুটো প্যারালাল নেই। কিন্তু এই সরলরেখা এইরকম ওপরের দিকে টানো, নিচের দিকে টানো, এটা এইভাবে যাবে আর এটা যাবে এইভাবে, দেখো এরা কিন্তু পরস্পরকে কোনোদিন ছেদ করবে না, অথচ এরা সমান্তরাল নয়। তাহলে সমান্তরাল নয় কিন্তু তারা ছেদ করবে না। তাহলে আবার তোমাদের বলি একটা কথা, যে এখান থেকে ক্লিয়ার হলাম 2Dতে অর্থাৎ 2 ডাইমেনশনাল স্পেসে দ্বিমাত্রিক তলে যে কোনো দুটি সরলরেখা যদি সমান্তরাল না হয় তবে তারা কিন্তু পরস্পরকে ছেদ করবে। কিন্তু 3 ডাইমেনশনাল স্পেসে যদি দুটি সরলরেখা পরস্পরের সমান্তরাল না হয়, তাহলে তারা যে পরস্পরকে ছেদ করবে সেরকম গ্যারান্টি নেই। এরা এই সরলরেখা এইভাবে বেরিয়ে যাবে, এই সরলরেখাটা এইভাবে বেরিয়ে যাবে, কেউ কাউকে কিন্তু ছেদ করবে না। তো এই ধরনের লাইনগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব, যে যদি দুটি সরলরেখা পরস্পরের সমান্তরাল না থাকে, তাহলে তারা যে পরস্পরকে ছেদ করবে তার কোনো গ্যারান্টি নেই। তো আমরা জানবো কি করে যে দুটি সরলরেখার সমীকরণ 3D স্পেসে দেওয়া আছে, 3D স্পেসে দুটি সরলরেখার সমীকরণ কার্টেসিয়ান ফর্মে দেওয়া আছে। এই দুটি সরলরেখা আমাকে অঙ্ক করে বলে দিতে হবে যে এই দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করে কি করে না, আর যদি পরস্পরকে ছেদ করে তাহলে তাদের ছেদবিন্দুর স্থানাঙ্ক কি হবে, আর যদি ছেদ করে না তাহলে তো তার ছেদবিন্দুর স্থানাঙ্কের কোনো গল্পই নেই। এটা হচ্ছে 3Dতে কার্টেসিয়ান ফর্মে। সেমভাবে ভেক্টর ফর্মে দুটো স্ট্রেট লাইন দেওয়া আছে, এই দুটো স্ট্রেট লাইন পরস্পরকে ছেদ করে কিনা বলতে হবে আমাদের, আর যদি তারা পরস্পরকে ছেদ করে তবে তাদের ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে আমাকে সেটা বলে দিতে হবে। তো এই হচ্ছে দুটো কোশ্চেন আমাদের দেওয়া আছে। দেখো কিভাবে এটা সলভ করা হচ্ছে। দেখো খুব মন দিয়ে শোনো, দুটো লাইন যদি পরস্পরকে ছেদ করে, মনে করো এটা AB লাইন আর এটা হচ্ছে CD লাইন, যদি দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করে তাহলে তাদের যে ছেদবিন্দু হবে, এই ছেদবিন্দুটা AB রেখার উপরও অবস্থিত হবে, CD রেখার উপরও অবস্থিত হবে। তার মানে খুব মন দিয়ে শোনো, এই AB রেখার উপর যে কোনো একটা পয়েন্ট আমরা ধরে নেব P, আর
সিডি রেখার উপর যে কোনো একটা পয়েন্ট আমরা এই পি বিন্দু সিডির উপরও অবস্থিত, এই সিডির উপরও যে কোনো একটা বিন্দু ধরে নেব। এই দুটো বিন্দু যদি সেম পয়েন্ট হয়, যখন সেম পয়েন্ট হবে তখন এদের একটা ছেদবিন্দু আমরা পাবো। আর যদি দেখা যায় যে না আমরা এদের কমন পয়েন্ট পাচ্ছি না, মানে ছেদবিন্দু নেই, মানে ছেদ করেনি কোথাও। তো দেখো 3D স্পেসে কোনো একটা সরলরেখার সমীকরণ যদি এইটা দেওয়া থাকে, 3D স্পেসে কোনো একটা সরলরেখার সমীকরণ যদি এইটা দেওয়া থাকে, তবে এই সরলরেখার উপর অবস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কি করে আমরা নির্ণয় করি দেখো। x + 1/3 = y + 3/5 = z + 5/7, এটা একটা সরলরেখা। এই সরলরেখার উপর অবস্থিত যে কোনো বিন্দু তার স্থানাঙ্ক প্যারামেট্রিক ফর্মে নির্ণয় করা হয়। কি ফর্মে? প্যারামেট্রিক ফর্মে নির্ণয় করা হয়। দেখো কিভাবে নির্ণয় করা হয়। এইটা ইকুয়াল টু এইটা ইকুয়াল টু টি ধরি, এটা তো প্রত্যেকে সমান, সেটাকে আমরা টি ধরলাম। তাহলে দেখো এইটা সমানো টি, এইটা সমানো টি, আর এইটা সমানো টি। দেখো যখন x + 1/3 = টি হবে, তখন x এর মান কত হবে না 3টা গুণ করে দেবো 3t, আর এই 1টা ডান দিকে গেলে -1, x এর মান কি হবে না 3t - 1। ঠিক একইভাবে এইটা ইকুয়াল টু টি যদি হয়, তাহলে y এর মান কি হবে না 5t - 3। ঠিক তেমনি এইটা সমান যদি এইটা হয়, তাহলে z = হবে 7t - 5। এই যে x, y, z, এই যে তিনটে পয়েন্ট আমরা পেলাম, কি পয়েন্ট পেলাম বলো না x, y, z, এই তিনটে পয়েন্টকে আমরা যদি স্থানাঙ্কের আকারে লিখি, তাহলে কি লিখতে পারবো না 3t - 1, 3t - 1, 5t - 3, 7t - 5। এইটা হচ্ছে একটা পয়েন্ট কার ওপর না এই সরলরেখার উপর অবস্থিত যে কোনো একটি পয়েন্ট প্যারামেট্রিক ফর্মে, যে কোনো পয়েন্ট। এইটা যদি সরলরেখা হয়, তার এই বিন্দুর স্থানাঙ্কটাও এই ধর্ম পালন করবে, এই বিন্দুর স্থানাঙ্কটাও এই ধর্ম পালন করবে, এই বিন্দুর স্থানাঙ্কটাও এই ধর্ম পালন করবে। এই সরলরেখার উপর যে কোনো জায়গায় বিন্দু নাও, এই বিন্দু হবে। টির মান বিভিন্ন রকম হবে, টির মান বিভিন্ন বসালে বিভিন্ন বিন্দু পাবো, টির মান চেঞ্জ করব আরেকটা বিন্দু পাবো, টির মান চেঞ্জ করব আবার একটা বিন্দু পাবো। কিন্তু এইখান থেকে আমরা প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো। অর্থাৎ একটি সরলরেখা যদি AB সরলরেখা হয়, তার উপর একটা পি যে কোনো পয়েন্ট নিই, তাহলে পি পয়েন্টের স্থানাঙ্ক কিন্তু আমরা এটা ধরতে পারি। তো এইটা আমরা এখানে ডাইরেক্ট লিখব। কি লিখব? এক সরলরেখার উপর অবস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ক, যে কোনো বিন্দুর স্থানাঙ্ক, এক সরলরেখার উপর অবস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ক, এটাকে টি ধরে নিলাম, টি ধরি। যদি টি ধরে নাও, তাহলে এরকম এক্স ওয়াই জেড এর মান পাবে, সেইটা এখানে পুট করবে। এটা ডাইরেক্ট লিখতে হবে। তোমরা ভিডিও পজ করে এই জায়গাটা রাফে লিখে নিতে পারো, কারণ প্রতিটা অঙ্কে তো এই জিনিসটা কাজে লাগবে, তো এটা লিখে নিতে পারো। তো যাই হোক, তাহলে আমরা বিন্দুটার স্থানাঙ্ক, এটা অঙ্কে কষবো না, জাস্ট এটা মাইন্ড ক্যালকুলেশন করব। বিন্দুর স্থানাঙ্ক কি পাবো না 3t - 1, এইটা যেমন পেয়েছি, কি পেয়েছি বলো না 3t - 1, 5t - 3, 7t - 5। ঠিক তেমনি দুই সরলরেখার উপর অবস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কত হবে না, এখানেও আমরা ইকুয়াল টু টি ধরেছি, তাহলে এখানে টি ধরা যাবে না, এখানে এস ধরে নাও, এস ধরে নেব, এস ধরি। তাহলে কি হবে না এক্স ইজ ইকুয়াল টু এস প্লাস 2, এটা এস প্লাস 2, আর ওয়াই ইজ ইকুয়াল টু 3s প্লাস 4, আর জেড ইজ ইকুয়াল টু 5s প্লাস 6। এবার খুব মন দিয়ে শোনো, এর উপর অবস্থিত AB সরলরেখার উপর অবস্থিত যে কোনো বিন্দু P এর স্থানাঙ্ক হচ্ছে এইটা। আবার
এই সরলরেখার উপর অবস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ক এইটা। এখন যদি এই দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করে, তাহলে এই যে ছেদবিন্দুটা এই ধর্মও পালন করবে, এই ধর্মও পালন করবে। যদি এই ধর্ম আর এই ধর্ম পালন করে, তার মানে এই এক্সের মান এই এক্সের মানের সঙ্গে ইকুয়াল হবে, এবং এই এক্সের মান এই এক্সের মান ইকুয়াল হবে, এই এক্সের এই ওয়াইয়ের মান এই ওয়াইয়ের মানের সঙ্গে ইকুয়াল হবে, আবার এই জেডের মান এই জেডের মানের সঙ্গে ইকুয়াল অবশ্যই হবে। তাহলে আমরা কি লিখব, যে 1 ও 2 সরলরেখা 1 ও 2 সরলরেখা পরস্পরকে ছেদ করবে যদি এইটা ইকুয়াল টু এইটা, মানে 3t - 1 = s + 2, 5t - 3 = 3s + 4, এইটা ইকুয়াল টু এইটা, 7t - 5 = 5s + 6, এইটাকে 3 নম্বর, এটাকে 4 নম্বর, আর এটাকে 5 নম্বর নাম দাও। এই যে তিনটে সমীকরণ আমরা লিখলাম, এই তিনটি সমীকরণ যদি সমাধান করে, এই তিনটি সমীকরণ সমাধান করে যদি টি এবং এসের যদি সমীকরণ তিনটি সমাধান করে টি ও এসের এমন মান, একই লেখা হবে সব অঙ্কে, এমন মান পাওয়া যায় যাতে না, এটা এরকম লিখব যে এখানে টি ও এস এর এমন মান পাওয়া যাবে, যদি এখানে টি ও এস এর এমন মান পাওয়া যায় যাতে সমীকরণ তিনটি সিদ্ধ করে, সমীকরণ তিনটি সিদ্ধ করে, যাতে সমীকরণ তিনটি সিদ্ধ করে। আবার বলছি, 1 ও 2 সরলরেখা পরস্পরকে ছেদ করবে যদি এই তিনটি সমীকরণ টি এবং এস এর কোনো মানের জন্য, তিনটে সমীকরণই যদি সিদ্ধ হয়, এই টি এবং এস এর কোনো মানের জন্য যদি তিনটে সমীকরণই সিদ্ধ হয়, তবেই বলবো এরা পরস্পরকে ছেদ করেছে। কীরকম সিদ্ধ হয় না, দেখো এই 3 ও 4 এই দুটি সমীকরণকে ধরে সমাধান করো। 3 ও 4 সমাধান করে পাই, দেখো 3 নম্বর আর 4 নম্বর সরলরেখা, এই যে 3 নম্বর আর 4 নম্বর সমীকরণ আছে, এই দুটো সমীকরণকে তোমরা তোমাদের নিজের মতো সিম্পলিফাই করে একে কিন্তু সমাধান করতে পারবে। সমাধান করলে এখানে তোমরা টি এবং এস এর মান বের করতে পারবে। সেটা অপনয়নে বের করতে পারো, বজ্রগুণনে বের করতে পারো, তুলনামূলক যে কোনো পদ্ধতিতে তোমরা কিন্তু এটা বের করতে পারো। এখানে টি এর মান যেটা বেরোবে সেটা হচ্ছে হাফ। আমি সমাধান না করেই লিখে দিচ্ছি যে টি এর মান যেটা বেরোবে হাফ, এবং এস এর মান যেটা বেরোবে সেটা হচ্ছে -3/2। তোমরা কিন্তু সমাধান করে বের করে দেখে নেবে এটা। তাহলে টি এবং এস এর মান এটা যে পেলাম, এটা কিন্তু 3 আর 4 নম্বর সমীকরণ সমাধান করে পেলাম। এই মান 5 নম্বর সমীকরণকে যে স্যাটিসফাই করবে তার গ্যারেন্টি নেই। যদি এই টি এবং এস এর মান 5 নম্বর সমীকরণের বাম পক্ষে বসালে যা উত্তর দেয়, ডান পক্ষে বসালেও সেম উত্তর দেয়, তবেই বলবো যে এই টি এস এর মান একেও স্যাটিসফাই করেছে, তার মানে তিনটে সমীকরণকে স্যাটিসফাই করেছে, তার মানে এরা পরস্পরকে ছেদ করেছে। আর যদি দেখা যায় এই টি এবং এস এর মান এইখানে বাম পক্ষে আর ডান পক্ষে বসালে এটা সিদ্ধ করছে না, তাহলে বলবো কি না, তাহলে বলবো যেহেতু টি এবং এস এর মান তিনটি সমীকরণকে একসাথে সিদ্ধ করেনি, সুতরাং এই দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করবে না, পরস্পরকে ছেদ করবে
না। তাহলে আমরা কি করব না এই টি এবং এস এর মান এই 5 নম্বর সমীকরণে বসিয়ে দেখব। দেখো 5 নম্বর সমীকরণে বসিয়ে দেখো, বাম 5 সমীকরণে টি ও এস এর মান বসিয়ে পাই বাম পক্ষে কি পাচ্ছি না, বাম পক্ষে পাচ্ছি আমরা এখানে হাফ বসিয়ে দাও, তাহলে 7/2 - 5, 7/2 - 5 ইকুয়াল টু -3/2। আর ডান পক্ষ কি বেরোচ্ছে, ডান পক্ষ 5 ইন্টু -5 ইন্টু 3/2 প্লাস 6 -15/2 প্লাস 6, তার মানে হচ্ছে 15/2 - 6, হ্যাঁ এটাও -3/2। তার মানে ডান পক্ষ আর বাম পক্ষ মিলে গেছে। সুতরাং টি ইকুয়াল টু হাফ এবং এস ইকুয়াল টু -3/2 5 নম্বর সমীকরণকে সিদ্ধ করেছে। অর্থাৎ টি এবং এস এর টি ইকুয়াল টু এইটা এবং এস ইকুয়াল টু এইটা, এই মানটি 3টি সমীকরণকে সিদ্ধ করে। সুতরাং 1 ও 2 নম্বর সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করেছে। এবং সেই ছেদবিন্দুটা কত না, ছেদবিন্দুটা বের করতে গেলে আমাকে ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করতে বলতে পারে। ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করতে গেলে আমাকে কি করতে হবে না, এইখানে এই যে ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করছি, দেখো এখানে লিখবে লেখাটা, আমি যেটা বললাম সেই লেখাটা লিখবে, আমার ভয়েস রেকর্ডটা শুনে আবার লিখবে। আবার বলছি, দেখো যে টি এর মান হাফ, টি ইকুয়াল টু হাফ এবং এস ইকুয়াল টু -3/2, এই মানটি 3, 4 এবং 5 সমীকরণ 3টিকে সিদ্ধ করে। সুতরাং 1 ও 2 সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করেছে। এখন ছেদবিন্দুর স্থানাঙ্ক, এইটা ছেদবিন্দুর স্থানাঙ্ক, এইটাও হতে পারে এইটাও হতে পারে, যে কোনো একটা নিতে পারো। ছেদবিন্দুর স্থানাঙ্ক 3t - 1, 5t - 3, 7t - 5 ইজ ইকুয়াল টু 3 ইন্টু টির মান বসিয়ে দাও হাফ, তাহলে 3 ইন্টু মানে এটা 3/2 - 1, 5/2 - 3, 7/2 - 5, তার মানে এটা হচ্ছে হাফ, এটা হচ্ছে -হাফ, আর এটা হচ্ছে 5 × 10 -3/2। এটা হচ্ছে ছেদবিন্দুর স্থানাঙ্ক। এইটা আমি এইখানে টির মান বসিয়েছি, তোমরা এটা না লিখে এটাও লিখতে পারো, দেখবে বিন্দু একই বেরোবে। দেখো আমি তোমাদের দেখাচ্ছি, দেখো এইটা যদি বসাতাম আমরা তাহলে কি হতো, s + 2 হতো, s এর মান -3/2, তো তাহলে দেখো এটা হতো s + 2, 3s + 4, 5s + 6। দেখো এখানেও যদি s এর মান বসাও তাহলে কি হবে, -3/2 + 2, -3/2 + 2, আর এটা হতো -9/2 + 8, আর এটা হতো 5 × 3 = 15, -15/2 + 6। দেখো এটাও সেম বেরোতো, তাহলে কি হতো বলো না, এটা হতো -হাফ, -3/2 + 2, সরি এটা +হাফ হতো, হাফ, আর এটা হতো -হাফ, আর এটা হতো 6 × 2 = 12 -3/2। দেখো এখান থেকেও আমরা যে বিন্দু পেলাম, এখান থেকেও সেই বিন্দু পেলাম, কারণ আমরা এদের সমান করে তবেই তো বের করেছি। অতএব যে কোনোটাই বসাতে পারো। এইটা ছেদবিন্দুর স্থানাঙ্ক যখন বের করতে হবে তখন এখানে টির মান বসিয়ে বের করতে পারো, নতুবা এখানে এস এর মান বসিয়ে বের করতে পারো, যেটা তোমার ভালো লাগে সেটাই করবে। তো আবার বলছি, যদি এইরকম প্রশ্ন দিয়ে শুধু জিজ্ঞাসা করা হয় যে এরা পরস্পরকে ছেদ করেছে কিনা দেখাও, বা পরীক্ষা করো এরা পরস্পরকে ছেদ করে কিনা, আমরা তো কত দূর অঙ্কটা করব না, সমাধান করব, এস এবং টির মান বের করব, সেইটা এখানে সিদ্ধ করছে নাকি দেখব। যদি সিদ্ধ করে তাহলে লিখব, যেহেতু টি ইকুয়াল টু হাফ এবং এস ইকুয়াল টু -3/2 মানটি 3, 4 এবং 5 সমীকরণ 3টিকে সিদ্ধ করেছে, সুতরাং 1 এবং 2 সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করে।
ব্যাস এইটা অঙ্ক শেষ। যদি বলে ছেদ করলে ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, তখন কি করব না এই যে ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। তো এই গেল আমাদের কার্টেসিয়ান ফর্মে যদি অঙ্কটা থাকে তাহলে অঙ্কটা আমরা এইভাবে সলভ করব। তোমরা ভিডিও পজ করে অঙ্কটা লিখে নিতে পারো, কারণ এটা আমি এক্ষুনি ডিলিট করে দেবো, দিয়ে ভেক্টর ফর্মের কাজটা করব। তো দেখো ভেক্টর ফর্মে যদি আমাদের এই অঙ্কটা করতে হয় তাহলে কি করব। দেখো এটা 1 নম্বর সমীকরণ নাম দাও আর এটাকে 2 নম্বর সমীকরণ নাম দাও। যেমনভাবে এই সরলরেখা দুটো ছিল কার্টেসিয়ান ফর্মে, সেই সরলরেখার উপর অবস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ক আমরা এইটা ধরেছিলাম। এখানে কীভাবে ধরা হয় না সমান চিহ্নের ডান দিকে যেটা থাকে এটা পুরোটাই বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে এখানে যেমন বিন্দুর স্থানাঙ্ক লিখেছিলাম, এখানে লিখব অবস্থান ভেক্টর। যে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর, যে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর ইকুয়াল টু কত না 2i প্লাস 3j প্লাস k প্লাস t ইন্টু 5j মাইনাস 4k। আবার বলছি, ভেক্টর ফর্মে কোনো সরলরেখার সমীকরণ যদি এইটা হয় তবে ওই সরলরেখার উপর অবস্থিত যে কোনো বিন্দুর পজিশন ভেক্টর মানে অবস্থান ভেক্টর হচ্ছে সমান চিহ্নের ডান দিকে যেটা থাকে, অর্থাৎ আর বাদে বাকি যেটা আছে। আবার এই সরলরেখার উপর যে কোনো বিন্দু হচ্ছে এইটা, তাহলে এটা লিখে দাও। যে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর 2 নম্বর সরলরেখার উপর কি হবে না 6j মাইনাস k প্লাস s ইন্টু i মাইনাস 3j প্লাস k, এইটা। এরপর বলছে যে এরা যদি পরস্পরকে ছেদ করে তাহলে কিন্তু এইটা ইকুয়াল টু এইটা হবে। কেন দুটো বিন্দু একই হলে তবে তো ছেদ করবে। তাহলে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করবে যদি 2i প্লাস 3j প্লাস k প্লাস t ইন্টু 5j মাইনাস 4k, এই যে এই বিন্দুটা ইকুয়াল টু কি হয় equal to 6j plus k plus s into i minus 3j plus k, এইটা হয়। অর্থাৎ এই দুটো বিন্দু যদি সমান হয়, এই দুটো বিন্দু পজিশন ভেক্টর যদি সমান হয় তবেই কিন্তু তারা পরস্পরকে ছেদ করবে। তো দেখো এইটাকে একটু খালি সিম্পলিফাই করে নাও, তাহলে সিম্পলিফাই করলে কি হচ্ছে দেখো, সিম্পলিফাই করলে হচ্ছে তোমার 2i প্লাস 3 প্লাস 5t ইন্টু j, এই i j k এটাকে আলাদা করলাম, ওকে, প্লাস 1 মাইনাস 4t ইন্টু k ইজ ইকুয়াল টু, এখানে সেরকম হবে si প্লাস 6 মাইনাস 3s ইন্টু j প্লাস 1 প্লাস s ইন্টু k। i j k এটাকে আলাদা করলে সুবিধা কি হবে, উভয় পক্ষের তুলনা করতে পারবো। এই পর্যন্ত এটা লিখলাম, এই পর্যন্ত এটা লেখার পরে এইখানে লিখব অর্থাৎ এইটা সমান এইটা হলে তবেই তো তারা ছেদ করবে। তার মানে এই দুটোকে তুলনা করলে যেটা পাবো সেটা হচ্ছে কি i এর সহগের সঙ্গে সমান, মানে s ইজ ইকুয়াল টু 2। তার মানে কি এখানে লিখব s ইজ ইকুয়াল টু 2, এটা 1 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ হচ্ছে 3 প্লাস 5t
ইকুয়াল টু 6 মাইনাস 3s, তাহলে কী হবে না 3 প্লাস 5t ইকুয়াল টু 6 মাইনাস 3s, এটা একটা সমীকরণ। আরেকটা হচ্ছে 1 মাইনাস 4t ইকুয়াল টু 1 প্লাস s, 1 মাইনাস 4t ইকুয়াল টু 1 প্লাস s, 1 প্লাস s, এইটা ইকুয়াল টু এইটা, এইটা ইকুয়াল টু এইটা, এইটা ইকুয়াল টু এটা। এখান থেকে আমরা এইটা পেলাম। যদি এরপর একই জিনিস, এরপর আগেরটা যা ছিল এটাও তাই, কি না এখানে টি ও এস এর এমন মান যদি পাওয়া যায় যাতে সমীকরণ 3টি সিদ্ধ করে, ঠিক আছে, এমন মান যদি পাওয়া যায় যাতে কি হয় না সমীকরণ 3টি সিদ্ধ করে, পাওয়া যায় যাতে সমীকরণ 3টি সিদ্ধ করে। তো আমরা এইখানে এস আর টিকে পরিবর্তন, তুলনামূলক, অপনয়ন যে কোনো পদ্ধতিতে আমরা একে কিন্তু নিজেরা সমাধান করতে পারি। তো যে কোনো পদ্ধতিতে যদি একে আমরা সমাধান করি, অলরেডি আমাদের এস এর মান তো বেরিয়েই আছে, তো এস এর মান 2 অলরেডি আমাদের বেরিয়ে আছে, তাহলে এস এর মান পুট করে দিলে আমরা টির মান বের করতে পারবো। টির মান বেরিয়ে যাবে আমাদের -3/2, টির মান বেরিয়ে যাবে -3/5 বেরোবে। তো এস এর মান অলরেডি 2 আমাদের বেরিয়ে গেছে, আর এখানে টির মান বেরোবে -3/5, ব্যাস। তাহলে একে সমাধান করে যেটা পেলাম, যদি এই সমাধানটা যদি এই 3 নম্বরকে স্যাটিসফাই করে তবেই আমরা বলবো যে সিদ্ধ করেছে। তাহলে 3 নম্বর সমীকরণে বসিয়ে দাও বাম পক্ষে, বসিয়ে দিলে যেটা হচ্ছে কি না 1 মাইনাস 4 ইন্টু টি, টির মান কত 3/5, তাহলে প্লাস 3/5 ইকুয়াল টু 5, আর এদিকে 4 3 12, 12 আর 5 মিলে 17/5, আর বাম পক্ষে ডান পক্ষে কি হচ্ছে না ডান পক্ষে হচ্ছে 1 প্লাস s, তার মানে 1 প্লাস 3, এটা কি হবে না 1 প্লাস 2, তার মানে এটা হচ্ছে 3। এটা দেখো, এটা কিন্তু আমাদের সরলরেখার সমীকরণ হবে না। কেন হবে না? তার কারণ এই 3 নম্বর সরলরেখায় 3 নম্বর সমীকরণে যখন বসালাম তখন বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ হয়নি। তো যদি এইটা সাপোর্ট করেনি, তার মানে আমরা নিচে লিখে দেবো। সুতরাং যেহেতু টি ইকুয়াল টু -3/2 এবং এস ইকুয়াল টু 2 মানগুলি 5 নম্বর সমীকরণকে সিদ্ধ করেনি, সুতরাং 1 ও 2 সরলরেখা দুটি পরস্পর ছেদি নয়, অর্থাৎ পরস্পরকে ছেদ করেনি। এবার যদি দেখা যেত যে এই মানটা একে স্যাটিসফাই করছে, তার মানে এরা পরস্পরকে ছেদ করেছে। যদি ছেদ করে থাকে তাহলে টি আর এস এর মান যে তুমি পেয়েছো যে কোনো একটা জায়গায় পুট করে দাও, তখন ছেদবিন্দুর যে অবস্থান ভেক্টর সেটা পেয়ে যাবে। এখানে তো বলবে যদি ছেদ করে তবে ছেদবিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করো। সেই অবস্থান ভেক্টর কি করে পাবো না, এখানে যে টির মান তুমি পাবে সেই টির মান নিয়ে এখানে পুট করে দেবে। সিম্পলিফাই করলে একটা নিশ্চয়ই তুমি অবস্থান ভেক্টর পাবে ভেক্টর আকারে, ওটাই হবে এদের ছেদবিন্দুর অবস্থান ভেক্টর। সেটা টির মান পুট করেও হতে পারে, এসের যে মান সেটা পুট করেও হতে পারে, দুটো একই উত্তর বেরোবে, যে কোনোভাবে তোমরা করতে পারো। তো কার্টেসিয়ান ফর্মে থাকলে কিভাবে করব তাদের ছেদবিন্দু নির্ণয়, আর ভেক্টর ফর্মে থাকলে তাদের ছেদবিন্দু নির্ণয় কিভাবে করব সেটা আশা করি আমরা বুঝতে পেরেছি। দরকার হলে ভিডিওটা আবার প্রিভিউ করে দেখো, দেখবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে, খুবই সোজা আছে। তো এটা গেল আমাদের ছেদবিন্দু নির্ণয়। এবার আমরা যেটা নির্ণয় করব যেটা হচ্ছে কোনো সরলরেখা যদি এইটা হয়, তার একটা বহিস্থ বিন্দু অর্থাৎ বাইরে কোনো বিন্দু থাকে, তবে এই বিন্দু থেকে এই সরলরেখার উপর লম্ব দূরত্ব কি করে নির্ণয় করব। আবার বলছি, কোনো সরলরেখার বহিস্থ কোনো বিন্দু থেকে এই সরলরেখার উপর লম্ব দূরত্ব কি করে নির্ণয় করব ইন 3D ফর্ম, অর্থাৎ 3Dতে। 2Dতে এটা শিখেছিলাম কিন্তু 3Dতে জানি না, 3Dতে কীভাবে নির্ণয় করব দেখো। দেখো এখানে আমি একটা এক্সাম্পল নিয়েছি। এক্সাম্পলটা হচ্ছে একটা বিন্দুর স্থানাঙ্ক নেওয়া হয়েছে আর একটা সরলরেখার সমীকরণ নেওয়া হয়েছে যে একটি বিন্দু থেকে একটি সরলরেখার উপর যে এটা পি বিন্দু আর এটা এল স্ট্রেট লাইন বা ধরো এ বি একটা লাইন নেওয়া হয়েছে তো 3Dতে। তো এই পি বিন্দু থেকে এই এ বি লাইনের উপর যে লম্ব অঙ্কন করা হচ্ছে
এইটা মনে করো পিএল, এই পিএল এইটাই লম্ব দূরত্ব, এইটা নির্ণয় করতে বলেছে। অর্থাৎ পিএল এই লেন্থটা কত এটা নির্ণয় করতে বলেছে। তো দেখো কোনো বিন্দু থেকে একটি সরলরেখার উপর যদি লম্ব অঙ্কন করা হয়, যে বিন্দুতে ওই সরলরেখাতে ছেদ করে ওই বিন্দুটাকে বলা হয়, ওই বিন্দুটাকে বলা হয় কি, এই বিন্দুটাকে বলা হয় লম্ব পাদবিন্দু, লম্ব পাদবিন্দু বা ফুট অফ পারপেন্ডিকুলার। কি বলা হয় না ফুট অফ পারপেন্ডিকুলার, লম্ব পাদবিন্দু। তো খুব মন দিয়ে শোনো, এই এবি লাইনের আমাকে ইকুয়েশন দেওয়া আছে। যদি এবি লাইনের ইকুয়েশন এইটা হয়, তাহলে এই এবি লাইনের উপর অবস্থিত যে কোনো বিন্দু যদি এল হয়, তাহলে এল বিন্দুর স্থানাঙ্ক কি করে নির্ণয় করা হয় সেটা আমরা নিশ্চয়ই জানি, আগে শিখেছি, আমি তোমাদের বলেও দিয়েছি আগে। তো দেখো এই এল বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের সময় এইটাকে টি বলে ধরে নিতে হবে। তাহলে এখানে যেটা হবে যে 2t + 6 এটা হবে 2t + 7 আর এটা হবে -3t + 7, এটা হবে এল বিন্দুর স্থানাঙ্ক। তো আমরা এটা এখানে লিখব যে পি বিন্দু থেকে বা বহিস্থ বিন্দু পি থেকে প্রদত্ত সরল রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু পি এর পাদবিন্দু এল এর স্থানাঙ্ক কত, 2t + 6, 2t + 7 আর -3t + 7, এইটা আমরা ধরে নিলাম। তাহলে যদি এটা লম্ব পাদবিন্দু হয়, তাহলে খুব মন দিয়ে শোনো, পি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমরা জানি কত, 1 2 3। তাহলে দেখো ডিআরএস অফ পিএল, এখানে কি লিখব, পিএল এর দিক অনুপাত, পিএল এর দিক অনুপাত কি করে নির্ণয় করা হয় না এইটা মাইনাস এইটা, তাহলে কি হবে দেখো না দিক অনুপাত হবে 2t + 5 আর হবে 2t + 5 আর এটাও হবে -3t + 4, -3t + 4, এইটা মাইনাস এইটা 2t + 5, এইটা মাইনাস এইটা 2t + 5, এইটা মাইনাস এইটা, তাহলে -3t + 4, এটা হয়ে গেল পিএল এর দিক অনুপাত। আর দেখো এবি সরলরেখার এবি এর দিক অনুপাত সেটা কত, তার সমীকরণ থেকে বোঝা যাচ্ছে 2 2 -4 -3, তাহলে 2 2 -3। যেহেতু পিএল সরলরেখাটি এবি এর উপর লম্ব, তার মানে পিএল পারপেন্ডিকুলার টু এবি, তার মানে এদের যে ডিআরএস এর গুণফল = 0, অর্থাৎ 2t, অতএব 2 × 2t + 5 + 2 × 2t + 5 -3 × -3t + 4 = কত না 0। এইটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা = 0, কারণ এই দুটো পরস্পরের উপর লম্ব। তাহলে এখানে বলতে পারি যে 4t + 10 + 4t + 10 + 9t - 12 = 0। তার মানে এখানে বলতে পারি কি না এটা 4t
তাহলে 4 4 8 9 8 17 17t, আর এখানে হচ্ছে কত 10 10 20 -2 = 0 ইমপ্লাইজ দ্যাট t = 2/17। এটা হয়ে গেল আমাদের কার মান, না এটা হয়ে গেল আমাদের t এর মান। আমরা নির্ণয় করে ফেললাম, কত বেরোলো না 17/t 2 2 -3, আর এটা হয়েছে 2t + 5 2t + 5 2t + 5 আর -3t -3t + 4 -3t + 4 10 + 40 10 + 40 90 - 12। ওহো সরি, এটা তো -8 নয় 10 10 20 + 8, তার মানে এটা হয়ে যাবে -8/17। এই কারণে অ্যান্সারটা মিলছিল না। তো যাই হোক, তাহলে টির মান আমরা এটা পেয়ে গেলাম সমাধান করে। এরপর এই টির মান যদি এখানে পুট করে দিই, তাহলে ফুট অফ পারপেন্ডিকুলারের যে কোঅর্ডিনেট ওটা পেয়ে যাব। অতএব এল বিন্দুর স্থানাঙ্ক, অতএব এল বিন্দুর স্থানাঙ্ক এইখানে আমরা টির জায়গায় কত বসিয়ে দিব না -8/17। টির জায়গায় কত বসাবো না -8/17। তো যদি আমরা টির জায়গায় -8/17 বসিয়ে দিই, তাহলে যেটা আসছে যে 86/17 আরেকটা বেরোচ্ছে 103/17। এটা একটু বড় বড় সংখ্যা বেরিয়ে যাচ্ছে। আরেকটা বেরোচ্ছে 143/17। তো এটা বেরোচ্ছে আমাদের এল বিন্দুর স্থানাঙ্ক। তাহলে দেখো, যদি ফুট অফ পারপেন্ডিকুলারের কোঅর্ডিনেট আমরা পেয়ে যাই, তাহলে আমরা PL এই লেন্থটা পেয়ে যাব। এই বিন্দুর স্থানাঙ্ক জানি আর এই বিন্দুর স্থানাঙ্ক জানি, তাহলে PL অবশ্যই পেয়ে যাব। অতএব PL এই যে লেন্থটা = √ওভার অফ দুটি বিন্দুর মধ্যে দূরত্বের যে ফর্মুলা সেটা আমরা জানি কি না 86/17 -1 এর হোল স্কয়ার প্লাস 103/17 -2 এর হোল স্কয়ার প্লাস 143/17 -3 তার হোল স্কয়ার এত একক। তো এটাকে আমরা বিয়োগ করে তার স্কয়ার করে তারপর আমরা একে সিম্পলিফাই নিশ্চয়ই করতে পারবো। আর এটা আমরা সিম্পলিফাই করলে যেটা আমাদের বেরোচ্ছে সেটা হচ্ছে 1/17, একটু বড় বেরিয়ে যাচ্ছে অ্যান্সারটা, যেটা বেরোচ্ছে 1/17 × √ওভার অফ 17986। এত বড় সংখ্যা বেরোচ্ছে। এত বড় আমাদের এরকম আসবে না, আর যদি আসে তোমাদের তো পরীক্ষার হলে ক্যালকুলেটার অ্যালাউ আছে, গুণ করে নিজেরা বের করে নেবে। তো যাই হোক, এইটা বেরোচ্ছে আমাদের PL লেন্থ, অর্থাৎ বহিস্থ বিন্দু P থেকে এই সরলরেখার উপর লম্ব দূরত্ব নির্ণয়। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, বুঝতে কোনো অসুবিধা হয়নি। আবার বলে দিচ্ছি যে P বিন্দু থেকে প্রদত্ত সরলরেখার উপর অঙ্কিত লম্বের যে পাদবিন্দু তার স্থানাঙ্ক আমরা বের করতে পারবো, কারণ এই বিন্দুটি এই সরলরেখার উপর অবস্থিত। PL এর DRS নির্ণয় করব। এর DRS এইটা দেখে বুঝতে পেরে যাব। এর DRS আর এর DRS এর গুণফল করলে তার যোগফল হচ্ছে 0, কারণ যেহেতু এইটার উপর লম্ব। হ্যাঁ, তাহলে A1A2 + B1B2 + C1C2 = 0 হয়। তাহলে এইটাকে সমাধান করলে টির মান পেয়ে যাব। এই টির মান এখানে পুট করলে এল বিন্দুর স্থানাঙ্ক পাবো, অর্থাৎ ফুট অফ পারপেন্ডিকুলার পেয়ে যাব। এইবার যদি আমাকে লম্ব দূরত্ব নির্ণয় করতে দেয়, তবে এই বিন্দু থেকে এই বিন্দুর আমরা সংযোজক সরলরেখার দূরত্ব নির্ণয় করতে পারবো, যদি আমাদের লম্ব দূরত্ব নির্ণয় করতে দেয়। আর যদি লম্ব দূরত্ব নির্ণয় করতে দেয় তখন গিয়ে এইটা করব। যদি শুধু লম্ব পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে দেয় তখন এইটা। আর যদি আমাদের এইটা বলা হয় যে এই AB সরলরেখার সাপেক্ষে এই P বিন্দুর যে প্রতিবিম্ব মানে ইমেজ, যদি ইমেজ নির্ণয় করতে দেয়
তাহলে এখান থেকে এটা যত দূরত্বে আছে এর ছবিটা এই পি বিন্দুর যে ছবি প্রতিবিম্ব ঠিক সমান দূরত্বে তৈরি হবে। এইটা মনে করো পি ডট বিন্দু। এই পি ডট বিন্দুর স্থানাঙ্ক যদি আমাকে বের করতে দেয় তখন আমরা কিভাবে নির্ণয় করব? না, আমরা ধরে নেব যে এর স্থানাঙ্ক হচ্ছে এবিসি। যদি এর স্থানাঙ্ক এবিসি হয় তাহলে নিশ্চয়ই যদি প্রতিবিম্ব নির্ণয় করতে দিত, এখানে দেয়নি, আমাকে যদি বলে যে সরলরেখার দূরত্ব নির্ণয় করো এবং সরলরেখাটির সাপেক্ষে, এখানে লিখে নেবে তোমরা, এবং সরলরেখাটির সাপেক্ষে 1, 2, 3 বিন্দুর প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তার মানে এর যে প্রতিবিম্ব বিন্দু তার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো যদি সেটা আমাকে নির্ণয় করতে দেয় তাহলে দেখো a + 1/2 = এইটা নিশ্চয়ই হবে। তাহলে কি হবে না, a প্রতিবিম্ব নির্ণয়, কি হবে না a + 1/2, এইটা প্লাস এইটা বাই 2। কেন না, এখান থেকে এর যা দূরত্ব এখান থেকে এটার যদি দূরত্ব তাই হয় তাহলে নিশ্চয়ই এল বিন্দু হচ্ছে পি ডটের মধ্যবিন্দু। তাহলে a + 1/2 = কত হবে না, এল বিন্দু যেটা আছে 86/17, আর b + 2/2 এইটা = বেরোবে 103/17, আর c + 3/2 এইটার মান কত বেরোবে না, এইটার মান বেরোবে 143/17। আমরা এইটাকে যদি সমাধান করি তাহলে আমরা এর এ সমান পাবো। এখান থেকে এর মান নির্ণয় করব, এখান থেকে বির মান নির্ণয় করব, এখান থেকে সির মান নির্ণয় করব, দিয়ে এ বি সি এখানে বসিয়ে দিলে পি ডট বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব। তো প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক যদি নির্ণয় করতে দেয় তাহলে এটা পেয়ে গেলাম। এবার যদি আমাকে এটা বলা হয় যে এই যে পি ডট এর সমীকরণ নির্ণয় করো, এই পি ডটের সংযোজক সরলরেখার যে সমীকরণ সেটা নির্ণয় করো, তাহলে দেখো এই বিন্দুর স্থানাঙ্ক জানি, এই বিন্দুর স্থানাঙ্ক বের করব, দিয়ে এই পি ডটের যদি সমীকরণ বের করতে দেয় তাহলে এমন একটি সরলরেখা যেটা এই বিন্দুগামী এবং এই বিন্দুগামী। ফর্মুলা জানি y - y1/x - x1 = y2 - y1/x2 - x1। এই ফর্মুলাতে আমরা পি ডট বিন্দুগামী যে সরলরেখা তার সমীকরণও আমরা নির্ণয় করতে পারব। তো এটা গেল আমাদের কার্টেসিয়ান ফর্মে যদি কোশ্চেনটা দেওয়া থাকে। ঠিক সেম কোশ্চেন যদি ভেক্টর ফর্মে দেওয়া থাকে, অর্থাৎ যদি কোশ্চেনটা এইরকম দেওয়া থাকে, দেখো যদি কোশ্চেনটা ভেক্টর ফর্মে দেয়, অর্থাৎ যদি কোশ্চেনটা এরকম দেয় যে 5i + 4j - k, 5i + 4j - k বিন্দু থেকে r = i plus r is equal to i plus i plus t into 2i plus 9j, t into 2i plus 9j minus 5k minus 5 plus 5k 9j plus 5k
সরল রেখার লম্ব দূরত্ব নির্ণয় করো, যদি এটা দেয় তো তাহলে কোনো অসুবিধা নেই। ওই একই রকম একটি সরলরেখা, এটা মনে করো এবি আর একটা বহিস্থ বিন্দু পি, এর আমাকে অবস্থান ভেক্টর দেওয়া আছে। এখান থেকে যে লম্ব অঙ্কন করলাম এল, এই এল বিন্দুর স্থানাঙ্ক আমাকে সরলরেখার সমীকরণ থেকে ধরে নিতে হবে। সেটা আমি এখানে শর্টে লিখে দিচ্ছি। দেখো এল বিন্দুর স্থানাঙ্ক কত হচ্ছে, পজিশন ভেক্টর কত হচ্ছে না আই প্লাস টি ইন্টু 2i প্লাস 9j প্লাস 5k। এইটা হচ্ছে কার অবস্থান ভেক্টর না এল বিন্দুর অবস্থান ভেক্টর। এইবারে পি বিন্দুর অবস্থান ভেক্টর আমাকে দেওয়া আছে, তাহলে আমরা এটা নির্ণয় করতে পারি যে পি এল, এই যে ভেক্টরটা পি এল ভেক্টর হচ্ছে নিশ্চয়ই এল মাইনাস এইটা হবে। আচ্ছা একে একটু সিম্পলিফাই করে নিই আমরা, যে 1 প্লাস 2t ইন্টু আই প্লাস 9tj প্লাস 5tk। এইবার পিএল, এই পিএল এই ভেক্টরটা কত না এল মাইনাস পি, পজিশন ভেক্টর অফ এল মাইনাস পজিশন ভেক্টর অফ পি। তাহলে কি হবে না 2t মাইনাস 4 ইন্টু আই প্লাস 9t মাইনাস 4 9t মাইনাস 4 ইন্টু জে প্লাস 5t মাইনাস এ প্লাস 1 ইন্টু কে। এটা হচ্ছে পিএল ভেক্টর। এইবারে পিএল ভেক্টর যদি এইটা হয়, এবি ভেক্টরের সমীকরণ হচ্ছে এইটা, এবি সরলরেখার সমীকরণ হচ্ছে এইটা। আচ্ছা এই সমীকরণটা দেখে আমরা কি বুঝতে পারছি না এই যে এবি সরলরেখা আই বিন্দুগামী এবং এই ভেক্টরের সমান্তরাল। তাহলে এই সরলরেখা কার সমান্তরাল না এই যে ভেক্টর আছে 2i প্লাস 9j প্লাস 5k, এই ভেক্টরের সমান্তরাল হচ্ছে এই সরলরেখা এবং এই বিন্দুগামী। তাহলে খুব মন দিয়ে শোনো, যদি এইটা এর উপর লম্ব হয় তাহলে নিশ্চয়ই এইটা এর উপরও লম্ব হবে। দেখো এটাকে এক্সটেন্ড করে দাও, দেখো এর উপরও লম্ব হচ্ছে। আবার বলছি এই পিএল ভেক্টর যদি এটার উপর লম্ব হয় তো পিএল ভেক্টর এই বি ভেক্টরের উপরও লম্ব হবে। তার মানে এই দুটো ডট প্রোডাক্ট ইকুয়াল টু 0। তাহলে আমরা এটা বলতে পারি যে পিএল ভেক্টরটি কার উপর লম্ব না 2i প্লাস 9j প্লাস 5k এর উপর লম্ব। অতএব এই দুটোর যে ডট প্রোডাক্ট ইকুয়াল টু কত হবে না 0 হবে। অতএব তাহলে 2 ইন্টু 2t মাইনাস 4 প্লাস 9 ইন্টু 9t মাইনাস 4 প্লাস 5 ইন্টু 5t প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এইটা ডট এইটা করলে হ্যাঁ ডট প্রোডাক্ট ইকুয়াল টু 0 হবে। এটা লিখে দেবো আমরা এখানে। অতএব পিএল ডট 2i প্লাস 9j প্লাস 5k ইকুয়াল টু 0 ইমপ্লাইজ দ্যাট এইটা হচ্ছে আমাদের ডট প্রোডাক্টের মান 0 হবে। সেটা তোমরা এটাকে সমাধান করে নিশ্চয়ই তোমরা টির মান বের করতে পারবে। তো টির মান যেটা বেরোবে যে 39/110 এটা বেরোবে টি এর মান। আচ্ছা দেখো যদি টি এর মান এইটা বেরোয় তাহলে নিশ্চয়ই আমরা আমাদের অ্যাকচুয়াল টার্গেট কি যে পিএল নির্ণয় করা। পি থেকে এল পর্যন্ত লম্ব দূরত্বটা বলা হয় মড পিএল। কি বলা হয় মড অফ পিএল। তাহলে যদি আগে পিএল ভেক্টরটা নির্ণয় করতে পারি তবে তার মড নির্ণয় করতে পারবো। আচ্ছা পিএল ভেক্টর কোনটা না পিএল ভেক্টর হচ্ছে এই যে এইটা হচ্ছে পিএল ভেক্টর। এই পিএল ভেক্টর সম্পূর্ণ করতে গেলে টি এর মান এখানে পুট করে দাও। এই টির মান যে পেলাম এই টির মানটা নিয়ে এখানে পুট করে দাও প্রত্যেকটা জায়গায়, বা তোমরা এখানে না বসিয়ে এখানেই বসিয়ে দাও। টি এর মান এখানে পুট করে দাও, তাহলে আমাদের পিএল ভেক্টর পেয়ে যাচ্ছি। আর পিএল ভেক্টর যদি পেয়ে যাই তার মড করলে পিএল যে লেন্থ ওটা পেয়ে যাবো।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এখানে যদি প্রতিবিম্ব বের করতে দেয়, তাহলে প্রতিবিম্ব যদি বের করতে দেয়, নিশ্চয়ই আমরা এখানে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে এর একটা আমরা লেন্থ কোঅর্ডিনেট ধরে নেবো, পজিশন ভেক্টর ধরে নেবো, দিয়ে এইটার আর এইটার পজিশন ভেক্টর জানি, এইটার পজিশন ভেক্টর জানি, এদের মধ্যবিন্দু হচ্ছে এল, এর পজিশন ভেক্টর আমরা এখানে টির মান বসালে পেয়ে যাব। টির মান বসালে এখানে আমরা এল এর পজিশন ভেক্টর পেয়ে যাব। তাহলে এইটা আর এইটার মধ্যবিন্দু যদি এইটা হয়, তার মানে এইটা প্লাস এইটা বাই 2 ইকুয়াল টু এইটা হবে। দিলে তুলনা করে দিলে এক্স ওয়াই জেড এর মান পেয়ে যাব। ওই একই রকম, ওটা স্থানাঙ্ক আকারে আর এটা ভেক্টর আকারে। তো আমরা তাহলে বহিস্থ কোনো বিন্দু থেকে আমরা কোনো সরলরেখার উপর যেটা লম্ব দূরত্ব নির্ণয় এবং একটি বিন্দুর এই সরলরেখার সাপেক্ষে প্রতিবিম্ব বিন্দুর অবস্থান ভেক্টর বা স্থানাঙ্ক এগুলো নির্ণয় করতে আমরা শিখলাম। অনুশীলনীতে যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা প্রত্যেকটাই পেরে যাব। এই যা যা বললাম আমি এইগুলোই ঘুরিয়ে ফিরিয়ে লেখা আছে, তো আশা করি তোমরা সেগুলো পেরে যাবে। তো এগুলো একটু প্র্যাকটিস করে নাও ভালো করে, তারপরে নেক্সট অনুশীলনীটা আমরা থিওরিটা কি বলছে দেখি। এইটা আমরা অ্যাকচুয়ালি এইটুকু সময়ে আমরা কমপ্লিট করে দিলাম দুটো অনুশীলনী, একটা হচ্ছে 4B এবং 4C 4D, 4C 4D দুটো কমপ্লিট।